আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া এবং আমি ফাহমিদা সালাম। আগামী 10 বছরের জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরবে সরকার। এই খাত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে পরামর্শ দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামে বাঁশখালীতে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ শেষে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশের উন্নয়নের পূর্বশর্ত শান্তি শৃঙ্খলা। যারা বিশৃঙ্খলা করতে চায় তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান সরকার প্রধান। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সকাল 10:30টার দিকে মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন তিনি, খোঁজ নেন কার্যক্রমের অগ্রগতির। পরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার উদ্দেশ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া পৌঁছান প্রধানমন্ত্রী। ত্রাণ সহায়তা দেন বন্যা দুর্গতদের। বিশেষ চাহিদা সম্পন্ন 10 জনের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়ার পাশাপাশি 6 জনের হাতে নতুন ঘরের চাবির রেপ্লিকা তুলে দিয়ে গৃহহীন 100 পরিবারকে গৃহ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। সেখানে চট্টগ্রামের অবহেলিত বিভিন্ন এলাকার উন্নয়নে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে ধরেন স্থানীয় নেতারা। পরে সুধী সমাবেশে সমুদ্র উপকূলবর্তী এলাকার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা যায় সে কারণে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করা হয়েছে। কিভাবে আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারবো, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় তার জন্য আজকে আমি মাতারবাড়ি গিয়েছিলাম। কর্মসংস্থানের ব্যবস্থা যদি করার জন্য যদি বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয় তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে, দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। সাম্প্রতিক সময়ে বন্যায় চট্টগ্রামে সড়ক, অবকাঠামো, মৎস্য ও প্রাণী সম্পদে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সরকার। স্থানীয়দের দাবি, ত্রাণ দেওয়ার পাশাপাশি বন্যা মোকাবেলায় দীর্ঘমেয়াদী উদ্যোগ প্রয়োজন। এর সঙ্গে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি চট্টগ্রামের 10 লেন সড়কের কাজ শুরু করা। এর আগে বাঁশখালীতে গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেন সরকার প্রধান। পরে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ ও সংক্ষিপ্ত সভায় প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে যারা দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে গত কয়েকদিন ধরে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে সেই গোষ্ঠী। বিভ্রান্ত বা বিশৃঙ্খলা সৃষ্টির যারা চেষ্টা করছে এরা যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, আসুন আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাদেরকে সেই রহমত দেন যাতে আমরা দেশের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারি, যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। বাংলাদেশে সব ধর্মের মানুষ বসবাস করবে, কিন্তু ইসলামকে সরকার ইসলামের মতো এগিয়ে নিবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শামীম চৌধুরী, আরটিভি, ফটিকছড়ি, চট্টগ্রাম। দর্শক, হাটহাজারী সরকারি কলেজ মাঠে রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাইফুল, জনসভা স্থলে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং আরেকটি বিষয় জানাবেন যে প্রধানমন্ত্রীর কাছে তাদের কি কি দাবি দেওয়া রয়েছে? আসলে যেমনটি বলেছেন, এই মাত্র পিএম কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এখনই প্রবেশ করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তিনি কিন্তু এখনো স্টেজে উঠে পৌঁছায়নি। তিনি কিন্তু মাত্র গাড়ি থেকে নামতেছে, তিনি এখনই স্টেজে উঠবেন এবং এর আগে তিনি হেফাজতের আমিরের সাথে কথা বলেছেন এবং হেফাজতের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা শাহ শফি এবং জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেছেন। এরপর তিনি ডাকবাংলোতে গিয়ে সেখানে কিছুক্ষণ তিনি রেস্ট করেছেন। এরপরে তিনি কিন্তু আসলে রওনা দিয়েছেন হাটহাজারী কলেজ মাঠে। এই মাত্র তিনি কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু স্টেজের দিকে যাচ্ছেন এবং তিনি কিন্তু সবাই কিন্তু এখানে প্রত্যাশা করতেন আসলে ওনার মুখ থেকে কিছু শুনবেন এমনটাই ধারণা। এবং এই ওনার আগমন উপলক্ষে কিন্তু দলীয় নেতাকর্মীদের সাথে সাথে যারা সাধারণ জনগণ রয়েছে তারাও কিন্তু খুবই কিছু আসলে উচ্ছ্বাসিত ছিল। দীর্ঘদিন ধরে তারা কিন্তু আসলে প্রধানমন্ত্রীকে বিভিন্ন টেলিভিশনে দেখেছিলেন, কখনো কিন্তু সামনাসামনি দেখা হয়নি। আজ কিন্তু তারা কিন্তু সামনাসামনি দেখবেন এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করেই কিন্তু আসলে দুপুরের পর থেকে কিন্তু
আসতে শুরু করেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রধানমন্ত্রী কিন্তু এই মুহূর্তে কিন্তু স্টেজে উঠেছে এবং হাত নেড়ে কিন্তু তিনি দলীয় যেই নেতাকর্মী কিংবা সাধারণ জনগণ আছে তাদের প্রত্যেকেই কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এবং একই সাথে এখানে যারা সাধারণ জনগণ দলীয় নেতাকর্মী রয়েছে তারা প্রত্যেকে কিন্তু খুবই খুশি, যেহেতু আসলে দীর্ঘ দিন পরে তারা কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী দেখতে পারতেছেন, সেই জন্যই তারা কিন্তু খুবই খুশি এবং একই সাথে তিনি কিন্তু আজকে এখানে 30টি পরিবারকে 1 লক্ষ টাকা করে দেবেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আর 15 জনকে যারা বিশেষায়িত আসলে তাদের মধ্যে 15 জনকে 10,000 টাকা করে দিবেন, এমনটাই আমরা শুনেছি। তবে এই মুহূর্তে কিন্তু আসলে দলীয় নেতাকর্মীরা খুবই খুশি এবং একই সাথে যেহেতু দীর্ঘদিন পরে তিনি এখানে এসেছেন, একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে এই মাঠটিতে 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসেছিলেন এবং 2006 সালে বেগম খালেদা জিয়া এসেছিলেন। ঠিক 20 বছর পরে আজকে কিন্তু বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসেছেন, সেই জন্য কিন্তু এখানে যত দলীয় নেতাকর্মীরা আছে তারা কিন্তু খুবই খুশি হয়েছেন এবং তাদের একটা প্রত্যাশা সেটি হচ্ছে যে জনগণের উদ্দেশ্যে তারেক রহমান এমন কিছু বলবেন হয়তো যেটি হয়তো ভবিষ্যতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তারা কিন্তু সেটাই ধারণা করতেছেন এবং একই সাথে যেটা হেফাজতের সাথে বৈঠক করেছেন কিংবা হেফাজতের আমিরের সাথে তিনি মত বিনিময় করেছেন, ধারণা করা হচ্ছে হয়তো কোনো একটা নতুন জোট হতে পারে, এমনটাই সবাই কিন্তু প্রত্যাশা করছেন। তবে এই মুহূর্তে কিন্তু আসলে হাটাজারি কলেজ মাঠ দলীয় নেতাকর্মীদের পদচারণে মুখরিত, সেই দুপুর থেকেই কিন্তু আসলে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, ওনাকে দেখবেন, এমনটাই তারা কিন্তু আসলে প্রত্যাশা করছেন। তবে সব কিছু ছাপিয়ে যদি বলি আসলে প্রধানমন্ত্রীর আগমনকে কিন্তু আগমনে খুবই খুশি এবং একই সাথে তারা কিন্তু জানিয়েছেন তারা অনেক সময় টিভির পর্দায় প্রধানমন্ত্রীকে দেখেছেন, কখনো কিন্তু সামনাসামনি তাদের দেখার সুযোগ হয়নি, সেই জন্য তারা কিন্তু দেখছেন। আমরা 2-1 জনের সাথে একটু কথা বলবো যারা কিন্তু আজকের এই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে এসেছেন, তাদের একটু বক্তব্য আমরা একটু জানতে চাইবো। আসলে যদি আপনাদের অনুভূতিগুলি একটু ব্যক্ত করেন। আসলে জি, আমরা আসলে আপনাদেরকে 2-1 জনের বক্তব্য দেখাবো, তারপরে আমরা পিএম গাড়ি থেকে নেমে স্টেজে যাবে, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আজকে আমাদের অনুভূতি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের হাটাজারিতে এসেছে, আমাদের হাটাজারিকে অনেক ধন্য করেছে, আমরা এর জন্য অনেক খুশি। আমি যদি বলে থাকি আসলে পিএম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে নেমে কিন্তু আসলে স্টেজে উঠেছেন এবং স্টেজে কিন্তু তিনি হাত নেড়ে কিন্তু যারা দলীয় নেতাকর্মী রয়েছে প্রত্যেককে কিন্তু আসলে শুভেচ্ছা জানাচ্ছেন এবং দলীয় নেতাকর্মীরাও কিন্তু প্রধানমন্ত্রীকে পাল্টা শুভেচ্ছা জানাচ্ছেন এবং তারা জানিয়েছেন আসলে খুবই খুশি এবং তারা কিন্তু এই প্রধানমন্ত্রীকে পেয়ে আজকে কিন্তু তাদের আনন্দ এটা কিন্তু একটা ঈদের মতো। তারা বললো আসলে দীর্ঘ সময় ধরে কিন্তু আসলে তারা প্রধানমন্ত্রীর অপেক্ষা করছেন এবং প্রধানমন্ত্রী এসেছেন, তারা কিন্তু সেই জন্য কিন্তু আসলে খুবই খুশি হয়েছেন এবং সেই দুপুর থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু আসলে লোকজনের সংখ্যা বাড়তে শুরু করেছে এবং তারা কিন্তু সকাল থেকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, সেই রোদের মধ্যে তারা কিন্তু অপেক্ষা করছিল এবং দুপুরের পরে কিন্তু আসলে একটু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির মধ্যেও কিন্তু আসলে দলীয় নেতাকর্মীরা কোথাও যায়নি, তারা কিন্তু বৃষ্টিতে ভিজেও কিন্তু আসলে এখানে অপেক্ষা করছিল কখন তাদের প্রিয় নেতা আসবেন, প্রিয় নেতাকে দেখবেন এবং প্রিয় নেতার কাছ থেকে কিছু শুনবেন, এমনটাই তারা কিন্তু অপেক্ষা করছেন এবং এই হাটাজারি কলেজ মাঠে কিন্তু একেবারে পরিপূর্ণ কানায় কানায় ভরে গেছে এবং মাঠের চারপাশে কিন্তু কোথাও দাঁড়ানোর জায়গা নাই এবং সড়কেও কিন্তু মাঠের থেকে বেশি মানুষ কিন্তু সড়কে অবস্থান করছেন। প্রত্যেকেরই কিন্তু আসলে একটা প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে কিছু শুনবেন, এমনটাই তারা এসেছেন, সেজন্যই কিন্তু তারা জানিয়েছেন আসলে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে কি বলে সেটা তারা শুনবেন এবং একই সাথে এই প্রথম প্রধানমন্ত্রী কিন্তু আসলে বন্যা দুর্গত মানুষের জন্য কিছু একটা দিতে যাচ্ছে, সেই জন্য তারাও আরও খুশি হয়েছেন। একই সাথে বাঁশখালী, হাটাজারি এবং ফটিকছড়ির এই 3 উপজেলার জনগণ কিন্তু অত্যন্ত খুশি মাননীয় প্রধানমন্ত্রীকে পেয়ে এবং তারা জানিয়েছেন আসলে তাদের এই অনুভূতিগুলি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, যেহেতু তারা আসলে খুব কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে পেয়েছেন, সেজন্য তারা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন। এটাই ছিল আমার কাছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।
চট্টগ্রামের আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে অন্তত $50 কোটি বিনিয়োগে চীনের কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে বিডা কর্তৃপক্ষ। তবে পর্যাপ্ত গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে হোঁচট খাওয়ার আশঙ্কা স্থানীয় উদ্যোক্তাদের। প্রয়োজনে জ্বালানির দায়িত্ব চীনা উদ্যোক্তাদের কাছে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। চট্টগ্রাম বন্দর, শাহ আমানত বিমানবন্দর, কোরিয়ান ইপিজেড সহ কাছাকাছি অবস্থানে কর্ণফুলী টানেল থাকায় চীনাদের কাছে বেশ আকর্ষণীয় আনোয়ারা চীনা অর্থনৈতিক অঞ্চল। তাই তো সরকারের শীর্ষ মন্ত্রীদের অংশগ্রহণে সম্প্রতি এই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করা হয়। বিডা কর্তৃপক্ষ বলছে প্রায় 16,000 কোটি টাকা বিনিয়োগ আসতে পারে আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে, যার মাধ্যমে 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের আশা করছে সংস্থাটি। এরই মধ্যে বেশ কিছু কোম্পানি আগ্রহ দেখিয়েছে বলে জানান বিডার মুখপাত্র। দেশীয় উদ্যোক্তারা বলছেন জ্বালানি সংকটে ধুঁকছে শিল্প প্রতিষ্ঠানগুলো। এমন সময়ে চীনা অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে শঙ্কার কথা জানান বাংলাদেশ চায়না চেম্বার সভাপতি। সামগ্রিকভাবে ব্যবসা সহজ করার কথাও জানান উদ্যোক্তারা। এখানে বিনিয়োগকে নিরাপদ করা, এটাই হলো তাদের অন্তর্নিহিত বিনিয়োগকারী চাইনিজ বিনিয়োগকারীদের ভাবনার জায়গা। সেটাকে ঠিক করে দেন, দেখবেন ওই জাহাঙ্গীরনগরে যেরকম শীতকালে পাখি ঝাঁকে ঝাঁকে চলে আসে, বিনিয়োগকারীরাও বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে চলে আসবে। 80% মিল বন্ধ, আমার গ্যাস নেই, মাত্র 1.5 PSI আছে, পুরা মেশিন বন্ধ। তো এখন কি আপনি কোথায় থেকে দিবেন? আমাদের যে এই যে ওনাদের কমিটমেন্ট করা হলো, আপনি কি কমিটমেন্টটা রক্ষা করতে পারবেন? তো পলিসিগুলো একটু ঠিক করেন এবং সঠিক পলিসি করেন, যেই পলিসিতে আমাদের ইজ্জতটা বাঁচে। আমরা কথা বললে যেন বাংলাদেশের সুনাম নষ্ট না হয়। বিদ্যুৎ ও জ্বালানির দায়িত্ব বিনিয়োগকারীদের উপর ছেড়ে দেয়া কঠিন। সমস্যার সমাধানে সরকার কাজ করছে বলে জানান বিডার মুখপাত্র। চাইনিজ বিজনেসম্যানদের ইন্টারেস্টের কারণে আনোয়ারাতে অলরেডি উই আর সিইং আ লট অফ ইন্টারেস্ট। আমি যতদূর জানি এখন পর্যন্ত প্রায় 40 থেকে 50টি বিনিয়োগকারী অলরেডি ইন্টারেস্ট দেখিয়েছে আনোয়ারাতে জমি নেওয়ার জন্য। তো এই অলরেডি আমরা একটা বড় একটা ইন্টারেস্ট পেয়েছি, প্রায় অ্যারাউন্ড $500 মিলিয়ন মতো। এখন আমাদেরকে এটাকেই কনভার্ট করা হচ্ছে, আমাদের একটি বড় টার্গেট হবে। নির্বাচিত সরকারের উপর বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে বলেও জানান তিনি। আরও অনেক নতুন আমাদের ইন্টারেস্ট আসছে বিভিন্ন জায়গা থেকে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বর্তমান বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থার লাভ শেয়ার বিডি আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিগত আওয়ামী লীগ সরকার 15 বছরের নতুন গ্যাস বা তেল অনুসন্ধানে কার্যকর উদ্যোগ নেয়নি। সরকারি প্রতিষ্ঠান বাপেক্সকে কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। বর্তমান সরকার বাপেক্সকে পুনরায় সক্রিয় করেছে। অল্প সময়ের মধ্যেই চলমান সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, এইসব বলতে শুরু করেছে না। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসই তো অনেক পরিবর্তন হয়ে গেছে। ভারত ও বাংলাদেশের 2 প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের খেলার স্থানের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, তারেক রহমান জনবান্ধব নেতা, ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুদেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সাধারণ মানুষের ভিসা প্রাপ্তিতে খরচ কমানো, ভিসা সেন্টার ও ভিসা প্রদানের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান দীনেশ ত্রিবেদী। আমরা আসবো, যাব, সরকার আসবে, যাবে, মানুষও থাকবে। 2 দিকে মানুষের সম্পর্ক খুবই ভালো, বোথ বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে, আর এটা আমাদের সবাই দায়িত্ব।
রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন কমিশন থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। নির্বাচন কমিশন সচিব জানান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি এবং সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তারা কোন দুজন প্রার্থীর জন্য মনোনয়ন নিয়েছেন তা জানা যায়নি। তফসিল অনুযায়ী 20 আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 13 আগস্ট। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে ভোটাভুটি হবে। রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। দুজনে এসেছিলেন, 2টা ফর্ম নিয়েছেন। এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। দর্শক, হাটহাজারী সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। কৃষক ভাই এই উপকারটি পেয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা দেশের মানুষের স্বাস্থ্যের যাতে সুবিধা পায়। আমরা জানি গ্রামের মানুষ, উপজেলার মানুষ, উপজেলা পর্যায়ে যারা বসবাস করে অনেক ক্ষেত্রেই তারা স্বাস্থ্য সুবিধা পায় না। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে উপজেলায় উপজেলায় যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতাল প্রথম 30 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন, উনি আরো 20 বেড যোগ করেছিলেন, 50 বেড হয়েছিল। আমরা এবার এই সরকারকে যেহেতু আপনারা নির্বাচিত করেছেন, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষকে যাতে যেহেতু আমরা মানুষের কাছে ওয়াদা দিয়েছিলাম নির্বাচনের পূর্বে যে মানুষের কাছে আমরা ন্যূনতম স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই, সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বাংলাদেশের 503টা যে উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলার স্বাস্থ্য হসপিটাল যে আছে, সেই হসপিটালকে আমরা 101-50 থেকে আমরা 101 বেডে রূপান্তরিত করব, যাতে দেশের মানুষ স্বাস্থ্য সেবা পায়। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি গ্রাম অঞ্চলে যে আমাদের প্রাইমারি স্কুলগুলো আছে, এই স্কুলগুলোতে যদি আমরা দেশকে গড়তে চাই, তাহলে আমাদের ছোট ছোট শিশুরা যে আছে তাদেরকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা জানি যে বহু শিশু আছে যারা স্কুলে হয়তো যায় ঠিকই, কিন্তু নতুন জামা বা স্কুলের জন্য যে জামা কাপড় দরকার সেটি তাদের বাবা মা হয়তো কিনে দিতে পারে না। সেই জন্য প্রায় 1,20,00,000 শিশু সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এদেরকে আমরা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা তাদেরকে পোশাক ব্যবস্থা করে দেবো সরকারের পক্ষ থেকে। তাদেরকে যেমন নতুন বই দেওয়া হবে, এইসব ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা স্কুল ড্রেসেরও ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি। যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ এই দেশের ভাগ্য যেমন বদলাবে, এই দেশের মানুষের ভাগ্য একই সাথে বদলাবে। কিন্তু দর্শক, এতক্ষণ দেখছিলেন হাটহাজারী সরকারি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ। এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে 11 দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে প্রার্থী করার কথা জানিয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে 11 দলীয় জোটের শীর্ষ নেতাদের এই বৈঠক। সম্মানিত সাংবাদিক বন্ধু, বৈঠকের পর আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জোটের পক্ষ থেকে প্রার্থী হিসাবে অলি আহমেদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বৈঠকে আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। এ বিষয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং আবারও ফ্যাসিবাদের পথেই হাঁটছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। গণভোটের গণরায়কে অস্বীকার করেছে এবং তারা জুলাই সনদের
বাস্তবায়নের কোনো ধারাতেই নেই। দেখলাম যে এই সরকারও আসলে পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়াই কৃতজ্ঞতা জানান অলি আহমেদ। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ। গণতন্ত্রের স্বার্থে বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হচ্ছে বলে জানান বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী দেওয়ায় গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে বলে মনে করেন জোট নেতারা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আব্দুর রহিম, RTV, ঢাকা। জুলাই আন্দোলনে ইন্টারনেট স্পিড কমাতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সরাসরি নির্দেশ দেন ওবায়দুল কাদের। এমন একটি কল রেকর্ড হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা আজ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দাখিল করা 14টি কল রেকর্ডের মধ্যে রয়েছে শেখ হাসিনার ফোন কলও। জিএম মাহমুদের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। 24-এর গণঅভ্যুত্থানে আন্দোলন দমনে এভাবেই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেটের গতি কমাতে নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যে অডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। যদিও এক বক্তব্যে পলক দাবি করেছিলেন ইন্টারনেট বন্ধ করা হয়নি, বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। রোববার জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের, ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। বাজিয়ে শোনায় ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাকর্মীদের কথোপকথনের কয়েকটি কল রেকর্ড। নির্দেশদাতা হলেন ওবায়দুল কাদের, অনুমোদনকারী হলেন শেখ হাসিনা এবং কার্যকরী যিনি করলেন, এক্সিকিউট করলেন জুনাইদ আহমেদ পলক। আমরা বিটিআরসি থেকে প্রাপ্ত একটা ডকুমেন্টারি এভিডেন্সে দেখিয়েছি যে বাংলাদেশের 59টি বিশ্ববিদ্যালয় 3G এবং 4G নেটওয়ার্ক সরকার বন্ধ করে দেওয়ার নির্দেশনা জারি করে একটি অফিসিয়াল অর্ডার ইস্যু করে। এ মামলায় ট্রাইব্যুনালে দাখিল করা কল রেকর্ডের মধ্যে শেখ হাসিনার ফোন কলও রয়েছে, যেখানে তিনি সরাসরি গুলির নির্দেশ দেন বলেও জানান এই প্রসিকিউটর। আমরা অসংখ্য শেখ হাসিনার ফোন কল পেয়েছি এনটিএমসির মাধ্যমে, আমাদের তদন্ত সংস্থা কালেক্ট করেছে। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী তাদের অধীনস্থদেরকে এই আন্দোলনে সরাসরি লেথাল উইপন, হেলিকপ্টার ব্যবহার করে গুলি নির্দেশনা দিয়েছেন। সোমবারও আসামিদের বিরুদ্ধে যুক্তি তুলে ধরবে প্রসিকিউশন। যুক্তিতর্ক শেষ হলেই রায়ে গড়াবে আলোচিত এ মামলাটি। জিএম মাহমুদ, RTV, ঢাকা। ভারতে পালিয়ে থেকে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে হিলি স্থলবন্দর চেকপোস্ট থেকে চারমাথা মোড় হয়ে মহিলা কলেজ পর্যন্ত 4 লেন সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দীর্ঘ আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের মানুষ এখন ভালো আছে। বিশৃঙ্খলা যে কোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে। উস্কানিমূলক বক্তব্য দিয়ে পলায়নকৃত স্বৈরাচার দেশের মধ্যে বিশৃঙ্খলার যে চেষ্টার উস্কানি দিচ্ছেন, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। যদি ওনার সাহস থাকে সে আইনের মুখোমুখি হন, যদি উনি খালাস পেয়ে যায় খুবই ভালো কথা, বাট আইন আদালতের মুখোমুখি হয়ে একটি স্বাধীন যে বিচার ব্যবস্থা আছে সেই বিচারের সম্মুখীন হয়ে সাহস থাকলে সেটা ওনার মুখোমুখি হওয়া উচিত। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আগামীকাল সোমবার। এবারও মোবাইল ফোনে SMS এর মাধ্যমে এই ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। 16222 নম্বরের পাশাপাশি নতুন 16140 এই নম্বরটিতেও জানা যাবে ফল। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সকাল 10টার পর থেকেই ওয়েবসাইট ও SMS-এ শিক্ষার্থীরা ফল দেখতে পাবে। পাশাপাশি নিজ শিক্ষা প্রতিষ্ঠানেও দেয়া হবে এই রেজাল্ট। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট 18,57,344 শিক্ষার্থীর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডে 14,18,398 জন, মাদ্রাসা বোর্ডে দাখিলে 3,04,286 জন ও কারিগরি বোর্ডের অধীনে 1,34,660 জন পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে একদিনে নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল 8টা থেকে পরের 24 ঘন্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 1063 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত 15 মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে 775 জনের মৃত্যু হয়েছে। এই সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে 98 জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হাম উপসর্গে মৃত্যু 873 জনে পৌঁছেছে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আটক খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। এদিন মামলার 4 নম্বর আসামি ডনকে আদালতে হাজির করে পুলিশ। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করে সিআইডির হাতে তুলে দেয় ইমিগ্রেশন পুলিশ। গত বছরের 21 অক্টোবর রাজধানীর রমনা থানায় করা হত্যা মামলায় তাকে আটক দেখানো হয়। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জনকে আসামি করা হয়। জানা যায় 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর একটি অপমৃত্যুর মামলা করা হয়। এই আশরাফুল হক ডন সে আজকে সকাল 5টার সময় হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে সে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেখানে ইমিগ্রেশন তাকে আটক করে, পরবর্তীতে সিআইডির কাছে তাকে হস্তান্তর করে এবং সিআইডি তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি ও নদী উদ্ধার পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি নেতাকর্মী সহ সবাইকে আন্তরিকভাবে কাজ করতে আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। দুপুরে বড়গ্রাম ব্যাটারি ঘাট সড়ক ও বুড়িগঙ্গা নদীর তীরে 10,000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো উচিত। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরিবেশের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। আজকে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, তা না হলে হবে না। মাদক সেবী, মাদক ব্যবসায়ী তারা সহজ ভালো কথা শুনবে না, তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করতে হবে। আমরা চাই আপনারা ভালো থাকেন, নিজেরা ভালো থাকেন, পরিষ্কার থাকেন, পরিচ্ছন্ন থাকেন। খেলাপি ঋণ গ্রহীতার পাচারকৃত অর্থ ও সম্পদ ফেরত আনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভিত্তিক 8 প্রতিষ্ঠান কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান। নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখপাত্র সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ উদ্যোগে এসব আইনি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে বলে জানান। বলেন, প্রাথমিকভাবে 11 প্রতিষ্ঠানের, দ্বিতীয় ধাপে আরও 42টি প্রতিষ্ঠানের পাচারকৃত অর্থ ফেরত আনতে এসব কোম্পানি কাজ করে যাবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। আমরা প্রথম দফায় 11টি ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আইডেন্টিফাই করেছি এবং তারা প্রায় 70 থেকে 80 হাজার কোটি টাকা এদেশ থেকে বিভিন্ন দেশে পাচার করেছে। সেই অর্থগুলো আমরা কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় তার জন্য আমরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান যাদের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার মতো সাকসেস স্টোরি আছে তাদের সাথে চুক্তিবদ্ধ হই।
আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। স্বচ্ছতা, বৈধ বাণিজ্য ও রপ্তানি বাড়াতে দেশের স্বর্ণ খাতকে প্রাতিষ্ঠানিক ও জবাবদিহিমূলক শিল্পের রূপ দিতে সংশোধিত জাতীয় স্বর্ণ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনকে লিখিত মতামত দিতে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্যমন্ত্রী বলেন, স্বর্ণ খাতকে পূর্ণাঙ্গ আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় এনে একটি স্বীকৃত শিল্প হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এতে বৈধভাবে স্বর্ণ আমদানি, রাজস্ব আহরণ ও কর্মসংস্থান বাড়ার পাশাপাশি লেনদেন ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হবে। খেলার খবর। কমলাপুরের শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে ক্ষোভ ঝাড়লেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন স্টেডিয়ামের প্রশাসক। গ্যালারির অংশে থাকা অটোরিকশা সহ সব ধরনের দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশনা দিয়েছেন তিনি। দ্রুত সমস্যা সমাধানে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রতিনিধি দল পাঠানোর কথাও জানান প্রতিমন্ত্রী। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। প্রায় 2 মাস আগে এই স্টেডিয়াম পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করে গিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দিয়েছিলেন কিছু নির্দেশনা, কিন্তু 2 মাস পর পরিবর্তন হয়নি কোনো কিছুর, বরং ঘটেছে অবনতি। আমাদের ফেডারেশন রয়েছে, বিভিন্ন অনেকেই জায়গা পায় না, এখানে ছোট ছোট করে রুম দিব, ওরা স্পোর্টস রিলেটেড এখানে কার্যক্রম হবে। স্টেডিয়ামের ভেতর খেলোয়াড়ের টেন্টে নেই বিদ্যুৎ, অথচ বাইরের অটোরিকশা কারখানায় বাতি জ্বলছে, ঘুরছে পাখা। খেলোয়াড় ড্রেসিং রুমে সিঁড়ির সাথে ময়লার ভাগাড় দেখে অবাক প্রতিমন্ত্রী। ফুটবলারদের লিভিং রুম অন্ধকার, এটার অবস্থা দেখেন। ডোপ টেস্ট রুম কিংবা রিজার্ভ রুম হয়ে গেছে গোডাউন। এসব দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী নিলেন কঠিন সব সিদ্ধান্ত। স্পোর্টস রিলেটেড হয়তোবা দোকানের জন্য ভাড়া দেওয়া হয়েছে বা বরাদ্দ দেওয়া হয়েছে, বাট সেখানে আসলে স্পোর্টস রিলেটেড কোনো কিছু নেই। সেখানে অটোরিকশার ব্যবসা চলছে এবং সেটা সঠিকভাবে চলছে না। এবং যে আমাদের এই স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে সেগুলো সকল চুক্তি আমরা বাতিল করে কমলাপুর স্টেডিয়ামের যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সমস্যা সমাধানে 2-1 দিনের মধ্যেই আসবে এনএসসির প্রতিনিধি দল। ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন সব অ্যাকশনে অবস্থার পরিবর্তন হয় কিনা তাই এখন দেখার বিষয়। এটার সাথে যেটা আছে ওরা হলো মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। আকস্মিক দুঃসংবাদে থমকে গেছে লিওনেল মেসির পৃথিবী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন আর্জেন্টাইন মহাতারকার বাবা হোর্হে মেসি। বাবাকে শেষ বিদায় জানাতে ইন্টার মায়ামি ছেড়ে এরই মধ্যে নিজ দেশ আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসি। তার এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে ক্লাব, সতীর্থ এবং বিশ্ব ফুটবলের অসংখ্য মানুষ। বিস্তারিত দেখুন মুমসাদ দিনুরির রিপোর্টে। লিওনেল মেসির ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাবা হোর্হে মেসির। রোজারিও থেকে বিশ্ব ফুটবলের মহাতারকা হয়ে ওঠার পুরো যাত্রায় ছেলের পাশে ছিলেন তিনি। তরুণ মেসির বার্সেলোনায় যাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হোর্হে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন হোর্হে মেসি। বাবার শারীরিক অবস্থার কারণে মেসির ব্যক্তিগত জীবনেও তার প্রভাব পড়েছিল। পরিবারের এই কঠিন সময়ে বাবার পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করেন আর্জেন্টাইন অধিনায়ক। MLS মৌসুম চলায় ইন্টার মায়ামির হয়ে মাঠে ব্যস্ত ছিলেন মেসি। তবে বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পর ব্যক্তিগত বিমানে আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা হন তিনি। দীর্ঘ ভ্রমণ শেষে অবশেষে বাংলাদেশ সময় রোববার ভোরে রোজারিওতে পৌঁছান 39 বছর বয়সী এই তারকা। বাবার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ করে মেসি ইন্টার মায়ামিতে ফিরবেন বলে জানা গেছে। তবে ফেরার বিষয়ে কোনো সময়সীমা বেঁধে দেয়নি ক্লাব কর্তৃপক্ষ। এই কঠিন সময়ে মেসি ও তার পরিবারের পাশে থাকার বার্তাই দিয়েছে মায়ামি। শুধু ইন্টার মায়ামি নয়, মেসির সাবেক ও বর্তমান ক্লাবগুলোর পক্ষ থেকেও এসেছে শোক বার্তা। বার্সেলোনা, PSG, রোজারিও সেন্ট্রাল, নিউ ওয়েলস ওল্ড বয়েজ সহ বিভিন্ন ক্লাব মেসি ও তার পরিবারের প্রতি জানিয়েছে গভীর সমবেদনা। মুমসাদ দিনুরি, RTV। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।